একবার কল্পনা করে দেখো তো, তুমি নিশ্চিন্তে বসে স্ক্রিনে একটা গেম খেলছো, হঠাৎ করেই যেন স্ক্রিন আর বাস্তবের মাঝে সব সীমা ভেঙে গেল। এক পলকের মধ্যেই তুমি আর খেলোয়াড় নও, তুমি নিজেই ঢুকে পড়েছ সেই গেমের ভেতর। ঠিক এমনই ভয়ঙ্কর আর রোমাঞ্চকর একটা পরিস্থিতি দেখা যায় জুমানজি নামের এই গেমে। এটা শুধু একটা সাধারণ গেম না, এটা একেবারে প্রাণঘাতী, যেখানে প্রতিটা লেভেল মানেই মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলা। আর ঠিক এইভাবেই একদল স্টুডেন্ট ভুল করে নয়, ভাগ্যের নিষ্ঠুর খেলায় ঢুকে পড়ে এই ভয়াল গেমের দুনিয়ায়। সামনে আসে এমন সব অসম্ভব চ্যালেঞ্জ যেগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। প্রশ্ন একটাই, তারা কি আদৌ আবার বাস্তব পৃথিবীতে ফিরতে পারবে, নাকি জুমানজির এই ভয়ঙ্কর দুনিয়াতেই তারা চিরতরে আটকে যাবে? এই পুরো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারটাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ডিটেল মুভি এক্সপ্লেনেশন নিয়ে, জুমানজি দ্য নেক্সট লেভেল। কিন্তু তার আগে ছোট্ট একটা কথা, এই ভিডিওতে যদি 5000 লাইক কমপ্লিট হয়, তাহলে নেক্সট ভিডিওতে থাকছে তোমাদের জন্য একটা স্পেশাল গিফট সারপ্রাইজ। তো দেরি না করে এক্ষুনি একটা লাইক দিয়ে চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই তোমাদের বোঝার সুবিধার জন্য জানিয়ে রাখি, এই মুভিটির আসলে একটা আগের পার্ট আছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি এমনভাবে পুরো গল্পটা বলবো যাতে দুটো পার্টই একদম ক্লিয়ার হয়ে যায়। চলো আগে একটু ফিরে যাই ফার্স্ট পার্টের ব্যাক স্টোরিতে। এখানে আমরা দেখি কয়েকজন স্কুল স্টুডেন্ট হঠাৎ করেই খুঁজে পায় একটা পুরনো আমলের ভিনটেজ গেমিং কনসোল। কৌতূহলবশত তারা গেমটা চালু করে, আর সেখান থেকেই শুরু হয় আসল বিপদ। গেম খেলতে খেলতেই তারা এক একে গেমের ভেতরে টেনে নেওয়া হয়। শুধু তাই নয়, গেম তাদের প্রত্যেককে আলাদা আলাদা ক্যারেক্টার দিয়ে দেয়, যাদের ক্ষমতা আর দুর্বলতা সম্পূর্ণ ভিন্ন। এরপর তারা পৌঁছে যায় জুমানজি নামের এক ভয়ঙ্কর জঙ্গলে, যেখানে প্রতি মুহূর্তে লুকিয়ে আছে মারাত্মক বিপদ। হিংস্র প্রাণী, মারণ ফাঁদ আর অসম্ভব সব বাধা পেরিয়ে অশেষ সাহস আর টিমওয়ার্কের মাধ্যমে তারা শেষমেশ গেমটা শেষ করে এবং বাস্তব দুনিয়ায় ফিরে আসে। এটাই ছিল প্রথম পার্টের সংক্ষিপ্ত গল্প। এবার আসা যাক সেকেন্ড পার্টের মূল কাহিনীতে। এই মুভির শুরুতে আমরা আবার দেখি সেই 4 বন্ধুর একজন, বেথনিকে। প্রথম অ্যাডভেঞ্চারের পর কেটে গেছে প্রায় 1 বছর। এই সময়ের মধ্যে তাদের ফ্রেন্ড গ্রুপের আর কারো সাথেই কারো দেখা হয়নি। এখন তারা সবাই স্কুল লাইফ ছেড়ে ইউনিভার্সিটি লাইফে পা রেখেছে। হঠাৎ একদিন বেথানির মনে হয়, এভাবে আলাদা আলাদা থাকা তো ঠিক না, আমাদের আবার একসাথে হওয়া দরকার। তাই সে সঙ্গে সঙ্গে সবাইকে মেসেজ পাঠায় ক্রিসমাসের ছুটিতে আবার দেখা করার প্রস্তাব দিয়ে। মেসেজটা দেখেই ফ্রিজ আর মার্থা ভীষণ খুশি হয়ে যায়। ওরা দুজনেই মিট আপের জন্য একদম এক্সাইটেড। কিন্তু অন্যদিকে তাদের আরেক বন্ধু স্পেন্সার, সে এখন নিজের জীবন নিয়ে একটু আলাদা জায়গায়, একটা লোকাল স্টোরে কাজ করছে। নিজের ভেতরে কোথাও যেন সে আগের মতো আত্মবিশ্বাসী নেই। আর ঠিক এখান থেকেই গল্প নেয় ভয়ঙ্কর নতুন মোড়। ক্রিসমাসের ছুটিতে সে তার বাড়ির দিকে রওনা হয়। তো বাড়ি পৌঁছানোর পর তার মা এবং দাদা এরিকের সাথে অনেকদিন পর দেখা হয়। রাতের বেলায় ঘুমানোর সময় স্পেন্সার তার দাদা এরিককে জানায় মার্থার সাথে তার সম্পর্ক আর আগের মতো নেই। অর্থাৎ 4 বন্ধুর মধ্যে মার্থা ছিল তারই গার্লফ্রেন্ড। তবে ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে তাদের দুজনের মধ্যে আর তেমন কোনো কন্ট্যাক্টই নেই। স্পেন্সার আনমনে হয়ে জানায় তার লাইফ কেমন যেন বোরিং হয়ে গেছে। গত বছর তার জীবনে যে এক্সাইটমেন্ট ছিল সেটা এখন পুরোপুরি মিসিং। মূলত তাই অ্যাডভেঞ্চারাস কিছু করার জন্য সে আবারও সেই গেমের দুনিয়ায় প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। আর সেই গেমিং কনসোলটিও তার কাছেই ছিল। 1 বছর আগে তারা ভুল করে সেখানে প্রবেশ করলেও এবার স্পেন্সার নিজ ইচ্ছাতেই এই ডিসিশন নেয়। রাতে এডি ঘুমিয়ে পড়লে সে বিছানা থেকে উঠে ধীরে ধীরে ওই গেমিং কনসোলটিকে খোলে। তারপর আগেরবারের মতোই সে গেমের দুনিয়ায় ঢুকে পড়ে। এদিকে বাকি 3 বন্ধু একসাথে দেখা করার পর স্পেন্সারকে আসতে না দেখে একটু চিন্তিত হয়ে পড়ে। তখন তারা খোঁজ নেওয়ার জন্য তার বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে স্পেন্সারের বাড়িতে এডির সাথে দেখা করতে আসে তারই পুরনো বন্ধু মাইলো। এত বছর পর দেখা করতে আসায় এডি তার ওপর কিছুটা রেগেই ছিল। তবে মাইলো তার চিল স্বভাবের কারণে এডির রাগটাকে ইগনোর করে ব্রেকফাস্ট রেডি করতে থাকে। অতঃপর তারা দুজনেই একসাথে নাস্তা করতে বসে। আর ঠিক এই সময় সেখানে এসে হাজির হয় ফ্রিজ, মার্থা আর বেথনি। তারা 3 জন বহুবার স্পেন্সারের কাছ থেকে এডির কথা শুনেছিল, তাই তার শর্ট হাইট দেখেই তারা তাকে চিনে ফেলে। এডিও এই ফ্রেঞ্চ গ্রুপকে স্পেন্সারের মাধ্যমে চিনত। তখন তারা তাকে জিজ্ঞেস করে যে স্পেন্সার কোথায়। উত্তরে তখন এডি বলে, আমি তো ভেবেছিলাম সে তোমাদের সাথেই আছে।
তবে হঠাৎ তারা প্রত্যেকেই সেই সাউন্ডটা শুনতে পায়, যা 1 বছর আগে গেম শুরু হওয়ার সময় তারা শুনতে পেয়েছিল। 3 বন্ধু তখন দ্রুত নিজের ঘরে গিয়ে সেই গেমিং কনসোলটিকে দেখে ভীষণ অবাক হয়ে পড়ে। কিন্তু 1 বছর আগে এই কনসোলটিকে তো তারা ডিসেবল করে রেখেছিল। তবে রুমের ভেতর একটা মনিটরকে চালু অবস্থায় দেখে তারা বুঝতে পারে যে স্পেন্সার গেমের ভেতরেই ঢুকে পড়েছে। তখন মার্থা বেশ চিন্তিত হয়ে বলে ওঠে, কিন্তু তার একার পক্ষে কি সব ডেঞ্জারাস টাস্ক শেষ করে ফিরে আসা সম্ভব? তার কথায় তখন প্রত্যেকেই তাদের ফ্রেন্ডকে ফিরিয়ে আনার জন্য গেমে ঢোকার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই মার্থা এসে কন্ট্রোল বাটন টাচ করতেই তার ভেতর থেকে স্পার্ক বের হওয়া শুরু করে। তবে এবার আগের মতো তাদেরকে ক্যারেক্টার সিলেক্ট করার অপশন দেওয়া হয় না। হয়তো গেমিং কনসোলটি স্পেন্সারের হাত থেকে পড়ে যাওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কন্ট্রোলার টাচ করার পর গেমটা তাদেরকে আগের মতোই ভেতরে টেনে নিতে শুরু করে। আর এর কিছুক্ষণ পরই মার্থা নিজেকে জুমানজি নামের সেই জঙ্গলের ভেতরে আবিষ্কার করে। আগেরবারের মতোই সে নিজেকে ওয়ারিয়ার রুবি রাউন্ড হাউসের ক্যারেক্টারে দেখতে পায়। মুহূর্তেই তার সাথে আরও 3টে ক্যারেক্টার আকাশ থেকে জঙ্গলের ভেতর ল্যান্ড করে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা আর্কিওলজিক্যাল এক্সপার্ট ডক্টর ব্রেভস্টোনের সাথে কথা বলে সে বুঝতে পারে এই ক্যারেক্টারটা পেয়েছে স্পেন্সারের দাদা এডি। অন্যদিকে তার বন্ধু মাইলো পেয়েছে জিওলজি এক্সপার্ট ফ্র্যাঙ্কলিন ফ্রিবার্গের ক্যারেক্টার। স্বাভাবিকভাবেই তারা দুজনেই কিন্তু কিছুই বুঝতে পারছিল না যে তাদের শরীরে এমন পরিবর্তন হলো কি করে। মার্থা অর্থাৎ বর্তমানের রুবি তাদেরকে খুব শর্ট ভাষায় বুঝিয়ে বলে যে তারা এখন একটা গেমের ভেতর রয়েছে। এদিকে কার্টোগ্রাফি এক্সপার্ট শেলডন ওভেনের ক্যারেক্টারটা পায় ফ্রিজ। এ নিয়ে সে বেশ আপসেট ছিল, কারণ গেমের ভেতরে এই ক্যারেক্টারটাই সবচেয়ে বেশি দুর্বল। মূলত গতবারের গেমে সে ফ্র্যাঙ্কলিনের ক্যারেক্টারে ছিল, যা এখন মাইলোর দখলে। মানে তাদের প্রত্যেককেই র্যান্ডামলি এক একটা করে ক্যারেক্টার দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত স্পেন্সার আর ব্যাথানির কোনো উপস্থিতি তারা দেখতে পাচ্ছে না। তার মানে কি এরা গেমের ভেতরে গায়েব হয়ে গেল? মার্থা, ফ্রিজ, এডি আর মাইলোকে গেমের সব ডেঞ্জারাস টাস্কের ব্যাপারে সাবধান করে দেয়, কিন্তু পরক্ষণেই ফ্রিজ নিজেই এক বিশাল অ্যানাকন্ডার খাবারে পরিণত হয়। কিন্তু গেমের ভেতর তার ক্যারেক্টার আবারও রিভাইভ করে। অতপর তারা দুজনে এডি আর মাইলোকে সাথে নিয়ে স্পেন্সার এবং ব্যাথনিকে খোঁজার জন্য রেডি হয়। হঠাৎ তারা প্রত্যেকেই মাথার উপর একটা প্লেন উঠতে দেখে। সেই প্লেনটা মাটিতে ল্যান্ড করার পর মার্থা আর ফ্রিজ সবাইকে নিয়ে সেদিকে দৌড়ে যায়। আগেরবারের মতোই নাইজেল এসে তাদেরকে গেমের ভেতরে স্বাগত জানায়। নাইজেল হলো এই গেমের একজন নন প্লেয়ার ক্যারেক্টার, অর্থাৎ তার স্ক্রিপ্টের বাইরে সে কিছু বলতে বা করতে পারে না। তাই প্লেনে চড়ে বসার পর সে ডক্টর ব্রেভস্টোন অর্থাৎ এডিকে একটা চিঠি পড়তে বলে। তার ভাষ্যমতে গেমের রাজ্য জুমানজিতে এক শক্তিশালী যোদ্ধা এসে আক্রমণ করেছে, যার নাম ইয়র্গেন দ্য ব্রুটাল। আর নাইজেল তার হাত থেকে জুমানজিকে বাঁচানোর জন্যে ব্রেভস্টোনকে একটা চিঠি লিখেছিল, মানে গেমের স্ক্রিপ্ট অনুসারে আর কি। কিন্তু ব্রেভস্টোন, রুবি, এডি তার বদমেজাজি স্বভাবের কারণে বারবার বলতে থাকে যে তার কাছে কোনো চিঠি নেই, কিন্তু পরক্ষণেই সবাই তার হাতে এই চিঠিটা দেখতে পায়। চিঠিটি পড়ার পরই তারা এবারের মিশন সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যায়। মূলত আগের পর্বে আমাদের জুমানজে ম্যাজিক্যাল ফ্যালকন জুয়েলের ব্যাপারে জানানো হয়েছিল। এই জুয়েল এমন এক ধরনের মুক্তা যা এভিয়ান প্রদেশের এক বৃদ্ধ গ্রাম প্রধানের গলায় থাকে। গেমের স্ক্রিপ্ট অনুসারে এই জুয়েলটা একটা এনার্জি সোর্স। যদি সেটা সূর্যের আলোর স্পর্শ পায় তখনই জুমানজি সবুজ থাকে, ফসলও ঠিকঠাক মতো হয় এবং মানুষেরাও সুখী থাকে। অর্থাৎ এক কথায় এই মুক্তাটাই হল জুমানজির হৃদয় বা লাইফ সোর্স। তবে ইয়র্গেন দ্য ব্রুটাল এভিয়ান প্রদেশে আক্রমণ করে এই জুয়েলটাই ছিনিয়ে নিয়েছিল। এরপর সে মুক্তাটাকে একটা বক্সের ভেতর নিজের কাছে রেখে দেয়। গ্রামবাসীদের অনেকেই ফ্যালকন জুয়েলকে রক্ষা করতে গিয়ে নিজেদের জীবন হারিয়েছে। ইয়র্গেন সেটাকে ছিনিয়ে নেওয়ার পর সূর্যের আলো তার সংস্পর্শে না আসায় জুমানজিও মৃত নগরীতে পরিণত হচ্ছে। তীব্র খরায় সবকিছু শুকিয়ে ফসল মরে যাচ্ছে, আর চারিদিকে চলছে ভীষণ হাহাকার এবং দুর্ভিক্ষ। আর এই অবস্থা থেকে রক্ষা পাবার জন্যই নাইজেল ডক্টর ব্রেভস্টোনকে চিঠি লিখেছিল। অর্থাৎ গেমের স্ক্রিপ্টটা ঠিক এভাবেই শুরু হয়। এছাড়া নাইজেল আরও জানায় যে এই ইরানি তার বাবা মাকে মেরে ফেলেছিল, কিন্তু স্বাভাবিকভাবেই বুড়ো এডির এমন কিছুই মনে নেই, কারণ সে তো এইমাত্রই ব্রেভস্টোন হয়ে গেমে ঢুকেছে। এসব কিছু বলার পর নাইজেল তাদেরকে বলে যে এক মরুভূমির মাঝে তাদেরকে নামতে হবে। এরপর এক মরুদ্যানকে ফলো করে ইয়র্গেন দ্য ব্রুটালের খোঁজ করতে হবে তাদের। তবে এখানে নাইজেল কিন্তু বালুর মধ্যে ল্যান্ড করতে পারবে না, তাই সে একটা বাটন প্রেস করে সবার সিটবেল্ট খুলে দিয়ে তাদেরকে প্লেনের বাইরে পুশ করে দেয়। মানে সে এক প্রকার সবাইকে প্লেন থেকে মরুভূমির বালির মধ্যে ফেলে রেখে যায়। নাইজেল এভাবে তাদেরকে ফেলে যাওয়ার পর সবাই বালির মধ্যে থেকে উঠে দাঁড়ায়। তাদের আশেপাশে বেশ কিছু ছোটখাটো বাগি কার পড়েছিল, আর নাইজেল তাদেরকে একটা ম্যাপও দিয়ে গিয়েছিল। ওভেন অর্থাৎ ফ্রিজ তখন এই ম্যাপটি হাতে নেয়।
ঠিক তখনই তারা দূর থেকে একটা অস্ট্রিচকে এগিয়ে আসতে দেখে। বিশাল এই পাখিটার হাইট তাদের সবার চাইতে অনেক বেশি, কিন্তু এডি তার তোয়াক্কা না করেই ভাব দেখিয়ে পাখিটাকে তাড়া করতে যায়। তখনই সেই পাখিটা মাথার ওপর এক ঠোকর মেরে তার ভবলীলার সাঙ্গ করে দেয়। এখানে মাইলো কিন্তু জিওলজিস্ট বনে যাওয়ার সুবাদে এই ব্যাপারটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল, কিন্তু সে এতটাই স্লোলি কথা বলে যে এডিকে সাবধান করে দেওয়ার আগেই যা ঘটার তা ঘটে যায়। তো অস্ট্রিচটা তাকে মেরে পালিয়ে গেলেও এডি আবারও জীবিত হয়ে ওঠে। মার্থা তখন তাকে জানায় যে তারা চাইলেই কিন্তু বারবার জীবিত হতে পারবে না, কারণ তাদের হাতে যে 3টে দাগ আছে সেগুলো তাদের লাইফ নির্দেশ করে। গেমের ভেতর তারা কেবল 3টেই লাইফ পাবে, যেমনটা আমাদের প্রথম পর্বেও দেখানো হয়েছিল। সুতরাং যদি এই 3টে লাইফ শেষ হয়ে যায় তাহলেই খেলা শেষ, তারা আর কখনোই ফিরে যেতে পারবে না। ফ্রিজ আর এডি একটা করে লাইফ ইতিমধ্যেই খরচ হয়ে গেছে, সুতরাং এখন থেকে তাদেরকে খুবই সাবধানতার সাথে থাকতে হবে। তবে নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই তাদের ঘাড়ে চেপে বসে এক মহাবিপদ, কারণ সেই উট পাখি তার সাঙ্গপাঙ্গদের ডেকে নিয়ে এসে তাদের উপর হামলা করতে চলে এসেছে। দৈত্যাকার এই পাখিদের হাত থেকে বাঁচার জন্য তারা আশেপাশে থাকা বাগিকারগুলোতে চেপে বসে, কিন্তু তারা কোনোভাবেই সেটিকে স্টার্ট করতে পারছিল না। তবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা গ্রিন ব্যাটনে চাপ দিতেই কারগুলো স্টার্ট হয়ে যায়। এরপর তারা প্রাণপণে গাড়ি চালিয়ে সেই উট পাখির দল থেকে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু দ্রুতগামী এই পাখিরা ততক্ষণে তাদেরকে ধরেই ফেলছিল। তারা একের পর এক ঠোকর মেরে তাদের উপর হামলা চালাতে থাকে। এমনকি ফ্র্যাঙ্কলিন অর্থাৎ মাইলোকে তারা প্রায় টেনে নিয়েই যাচ্ছিল, কিন্তু ব্রেভস্টোন রূপী এডি অনেক কষ্টে তাকে এক হাতে ধরে রাখে। এভাবে কিছুক্ষণ লড়াইয়ের পর সে তাকে আবারও গাড়ির ভেতরে টেনে আনতে সক্ষম হয়। উট পাখিদের হামলায় ততক্ষণে তাদের বাকি বেহাল দশা। অন্যদিকে মার্থা আর ফ্রিজ কোনোভাবে সেই পাখিদের হাত থেকে অনেকটাই দূরে চলে যেতে সক্ষম হয়, কিন্তু বালুর ওপর তারা গাড়িটাকে কন্ট্রোল করতে না পারায় সেই গাড়িটা উল্টে যায়। তখন পেছন থেকে উট পাখির দলকে এগিয়ে আসতে দেখে ভয়ে তাদের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়। তবে এডি দ্রুত গাড়ি চালিয়ে এসে তাদেরকে নিজেদের গাড়িতে তুলে নেয়, কিন্তু দেখা যায় তাদের সামনের পথ ক্রমশই ফুরিয়ে আসছিল, কারণ কিছুটা দূরে মরুভূমির মাঝে ছিল বিশাল এক খাদ। অন্যদিকে পেছন থেকে যমদূতের মতো এগিয়ে আসছে উট পাখির দল। এই অবস্থায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন এডি গাড়িটাকে কিছুটা রিভার্স করে সোজা চালিয়ে দেয়, ফলে বিশাল এই খাদটা পার করে তারা অন্য পাশের একেবারে কিনারায় এসে আছড়ে পড়ে। তাতে বাকি কারটা পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও বালুতে আছড়ে পড়ার কারণে তারা বেঁচে যায়। অন্যদিকে উট পাখি যেহেতু উড়তে পারে না, তাই উট পাখিগুলো অন্য পাশ থেকে ফিরে যায়। এভাবে প্রাণ হাতে নিয়ে তারা তাদের একটা লাইফ বাঁচিয়ে নেয়। এখানে তারা প্রত্যেকেই নিজেদের উইকনেসগুলো জেনে নেয়। আগেরবারের গেমে ব্রেভস্টোনের কোনো উইকনেস না থাকলেও এবার সুইচ প্লেট নামের একটা উইকনেস শো হয়, আর বাকিদের তো আগে থেকেই কিছু উইকনেস ছিলই। এখন আরও নতুন নতুন উইকনেসও যোগ হয়। অতঃপর তারা মরুভূমির উত্তর দিকে হাঁটা শুরু করে, কারণ নাইজেল তাদেরকে উত্তর দিকের মরুদ্যানে যেতে বলেছিল। এরপর সেখান থেকে ফ্লেম বা আগুনের শিখাকে ফলো করে ডেজার্ট ফ্রুট খুঁজতে হবে। এখন এই ফ্লেম কিংবা ডেজার্ট ফ্রুট আসলে কি তা তারা কেউই জানে না। তবুও তারা মরুদ্যানের ভেতর দিয়ে হেঁটে একটা ছোট শহরে এসে পৌঁছায়। অন্যদিকে বেথনি কেন এই গেমে এতক্ষণ ছিল না তা আমরা এই পর্যায়ে এসে জানতে পারি, কারণ কনসোলের সমস্যার কারণে সে গেমেই ঢোকে পারেনি। অনেক চেষ্টার পরেও কিছু করতে না পারায় এবার সে চলে যায় অ্যালেক্সের কাছে। মূলত গত পর্বে এই অ্যালেক্সের বাড়ি থেকে গেম শুরু হয়েছিল, আর অ্যালেক্স নিজেও এই গেমের মধ্যে প্রায় ২০ বছর ধরে আটকা পড়েছিল। শেষে বেথনিদের সাহায্যে সব টাস্ক শেষ করার পর সে নিজেও গেমের দুনিয়া থেকে মুক্ত হয়। এখন বেথনি অ্যালেক্সকে অনুরোধ করে যেন সে বক্সটিকে ঠিকঠাকভাবে রিপেয়ার করে দেয়। তবে সে প্রথমে রাজি না হতে চাইলেও বেথনির অনেক অনুরোধের পর সে রাজি হয়। ওদিকে মরুভূমির মাঝে সেই শহরটা তখন ইউরগেন দ্য ব্রুটালের দখলে ছিল। শহরে প্রবেশ করা মাত্রই একটা মেয়ে ব্রেভস্টোন রূপী এডির সামনে এসে দাঁড়ায়। সে তাকে বলে, আমি কখনো ভাবিনি যে তুমি আবারও ফিরে আসবে। এবার সে তাকে কিছু একটা বলতে যায়, আর এডিও তার লোফার স্বভাবের কারণে মেয়েটার সাথে ঘেঁষাঘেঁষি করতে থাকে, কিন্তু সেই মেয়েটাই আবার তাকে চড় মেরে পালিয়ে যায়। তখন মার্থা সবাইকে বলে যে এই মেয়ে হলো ব্রেভস্টোনের এক্স গার্লফ্রেন্ড ফ্লেম। এখন নাইজেল তো তাদেরকে ফ্লেম ফলো করতে বলেছিল। তাহলে এই কি সেই ফ্লেম? এদিকে ইয়োর্গেন তার সঙ্গীপাঙ্গির সামনে দাঁড়িয়ে কঠিন এক স্পিচ দিচ্ছিল, আর মাঝে মাঝে সে তার পোষা হায়নাদের দিকে মাংসের টুকরো ছিটকে দিচ্ছিল। এখানে এসে নিজ মুখেই বলে যে এই হায়নাদের মাস্টারদেরকে সে তাদের খাবার হিসেবে খাওয়াচ্ছে, কারণ সেই লোক তার ফ্যালকন জুয়েলকে চুরি করার চেষ্টা করেছিল, তাই সে তাকে টুকরো টুকরো করে তার পোষা হায়নাদেরকেই খাইয়ে দিচ্ছে। মানে কি পরিমাণ হিংস্র একটা ক্যারেক্টার একবার চিন্তা করো।
এদিকে এর মধ্যে হঠাৎ রুমের লাইটগুলো একবার ব্লিঙ্ক দিয়ে ওঠে, আর ইলেকট্রিসিটির এই ডিস্টারবেন্সকে কাজে লাগিয়ে একটা মেয়ে ইয়োর্গেনের কাছ থেকে জুয়েলটা চুরি করতে যায়। কিন্তু সবাই তার টের পেয়ে চোর চোর বলে চিৎকার করে উঠলে এডি সেই চোরকে ধরে ফেলে। তারপর ইয়োর্গেনের সঙ্গীরা তাকে ধরে তার সামনে নিয়ে যায়। তখন মার্থা হঠাৎ মেয়েটার কথা শুনে বুঝতে পারে যে মেয়ে নামের এই মেয়েটা আসলে স্পেন্সার, কিন্তু তাকে বাঁচানোর জন্য কিছু করার আগেই ইয়োর্গেন লিটারেলি তার মাথা কেটে ফেলে। তবে গেমের রুলস অনুসারে একটা লাইফ ক্লোজ করার পরেও তার আবারও জন্ম হয়। এবার মার্থা আর ফ্রিজ তার সামনে এসে এই গেম পুনরায় চালু করার জন্য তাকে প্রচুর বকাঝকা করতে থাকে, কারণ গত পর্বে তারা কোনো রকমে বেঁচে ফিরেছিল। কিন্তু স্পেন্সার পাকনামি করে কনসোলটিকে রিপেয়ার আবারও এই গেমে ঢুকে পড়েছে, আর কনসোল ঠিকমতো রিপেয়ার না হওয়ার কারণে তারা উল্টোপাল্টা ক্যারেক্টার পেয়ে গেছে। এমনকি তাদের আগের মিশনের চাইতে এবারের টাস্ক আরও বেশি কঠিন। এদিকে ব্রেভস্টোনের এক্স গার্লফ্রেন্ড ফ্লেম আবারও তার সামনে আসে। এবার সে তাকে বলে, তোমাকে যে করেই হোক ফ্যালকেন জুয়েল উদ্ধার করতে হবে, আর আমার স্বামী সুইচ প্লেট তোমাকে দেখে নেওয়ার আগেই আমিও এখান থেকে পালাবো। তখনই এডি বুঝতে পারে যে তার উইকনেস সুইচ প্লেট আসলে ফ্লেমেরই বর্তমান স্বামী। ফ্লেম এটাও জানায় যে ইয়োর্গেন জুমানজি প্রদেশের 2 ফেমাস যোদ্ধা কাবাবিক ব্রাদার্সদের হাতে ফ্যালকন জুয়েল তুলে দিতে যাচ্ছে। এরপর তারা দুদল মিলে আরও শক্তিশালী আর্মি গড়ে তুলবে। এই কথাগুলো বলার পরেই সে সেখান থেকে চলে যায়। সবাই তখন বুঝতে পারে যে এখান থেকে জার্নি করার জন্য তাদের প্রয়োজন কিছু উট, তাই স্পেন্সার, এডি আর মাইলোকে নিয়ে চুপি চুপি কিছু উট চুরি করতে যায়। অন্যদিকে মার্থা আর ফ্রিজ একটা অদ্ভুত লেক আবিষ্কার করে। এই লেকের ঠিক মাঝখানেই রয়েছে একটা ফলের গাছ, আর তাতে ঝুলে আছে একটা ফল। তার মানে নাইজেল ডেজার্ট ফ্রুট বলতে এটাকেই বুঝিয়েছিল। কিন্তু এই গাছের কাছে পৌঁছনোর কোনো উপায়ই নেই, কারণ লেকের পানিতে এমন কিছু মাছ ঘুরে বেড়াচ্ছিল যাদের শরীর থেকে লিটারেলি বিদ্যুৎ বের হচ্ছিল, মানে অনেকটা ইলেকট্রিক ইলেরই আপগ্রেড ভার্সন। তবে তখনই তারা খেয়াল করে লেকের ধারে দেওয়ালের পাশে কিছু হাঁড়ি ঝুলনো অবস্থায় রয়েছে, আর এর ভেতর আগুন জ্বলতে দেখে তারা ভাবে, আরে এগুলো তো ফ্লেম, অর্থাৎ আগুনের শিখা। তাহলে এর মাধ্যমেই কি সেই ফলটার কাছে পৌঁছানো যাবে? আমরা এখানে আগেই জেনেছিলাম যে মার্থার ক্যারেক্টার রুবি একজন এক্সপার্ট যোদ্ধা, তাই তার মধ্যে রয়েছে সুপার হিউম্যানদের মতো জাম্পিং পাওয়ার। সে বিশাল জাম্প দিয়ে ওই হাঁড়িগুলোকে ধরে ঝুলতে থাকে। এভাবে জাম্প করতে করতে সে গাছের কাছে পৌঁছে ফলটাকেও ছিঁড়ে নেয়, কিন্তু পরক্ষণেই সে ওই লেকের পানিতে পড়ে যায়। মাছগুলোর কারণে প্রচণ্ড শক খেয়েও সে কোনোভাবে ফ্রিজের হাত ধরে বেরিয়ে আসে। তবে তখনই হঠাৎ সেখানে একটা বিস্ফোরণ সৃষ্টি হয়, আর মার্থা এবং ফ্রিজ আবিষ্কার করে যে তাদের ক্যারেক্টার একে অপরের সাথে বদলাবদলি হয়ে গেছে। এখন নতুন এই শরীর পেয়ে ফ্রিজ তো মহাখুশি, কারণ এই মোটা ক্যারেক্টার তার বরাবরই পছন্দ ছিল না। আর এখানেই আমাদের মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। তোমরা যারা হলিউড, বলিউড, কোরিয়ান মুভি দেখতে পছন্দ করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।